জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার সেকেন্ড ইয়ারের কেমিস্ট্রি 2 নন মেজরের চ্যাপ্টার 2 নিয়ে একটা আলোচনা করব। চ্যাপ্টার 2 হচ্ছে ধাতুসমূহ এবং এই চ্যাপ্টারের আমরা যদি ব্যতিক্রম সাজেশন দেখি, সেখানে 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আছে, জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম পি ব্লক মৌল হওয়া সত্ত্বেও তারা অবস্থান্তর মৌল নয় কেন, সেটা ব্যাখ্যা করো। সেটা ব্যাখ্যা যদি করতে হয়, এবং এটার ব্যাখ্যা করতে যা যা প্রয়োজন আমি সব কিছু আপনি দেখাচ্ছি। আপনি দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয় কেন, এটা যদি আপনি বুঝতে হয়, তাহলে আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলসমূহকে 4টি ভাগে কিংবা 4টি ব্লকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এস ব্লক মৌল, একটা হচ্ছে পি ব্লক মৌল, একটা হচ্ছে ডি ব্লক মৌল, আর একটা হচ্ছে এফ ব্লক মৌল। এবার আমাদের তো সবগুলো দরকার না, আমাদের শুধু এরপরে এটা লিখতে হবে যে ডি ব্লক মৌল কাকে বলে। ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে, তখন তাকে বলা হয় ডি ব্লক মৌল। এবার আসি যে অবস্থান্তর মৌল কাকে বলে। অবস্থান্তর মৌলের যে শর্ত সেটা আমাকে বুঝতে হবে। অবস্থান্তর মৌলের দুইটি শর্ত আছে। প্রথম শর্ত, তাকে অবশ্যই ডি ব্লক মৌল হতে হবে। দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে, এইটা ইম্পর্টেন্ট শর্ত, যে স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকতে হবে, অর্থাৎ D1 থেকে D9 পর্যন্ত এর মধ্যে থাকতে হবে। D10 হওয়া যাবে না, কিংবা D0 হওয়া যাবে না। D1 থেকে D9 আংশিকভাবে পূর্ণ থাকতে হবে। এখন স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল কিনা কিংবা জিঙ্ক ডি ব্লক মৌল কিনা, সেটাকে আমাদের প্রমাণ করতে হবে। আমরা যদি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, তখন এটা হয় এরকম যে 1s2 2s2 2p6 3s2 3d, সরি এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে 3p6 হবে এখানে মধ্যখানে, সরি 3p6 আছে। এটা আমরা ইলেকট্রন বিন্যাস জানি, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এখানেও সেম সমস্যা, 3p6। তাহলে স্ক্যান্ডিয়াম যদি দেখি 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে 6 6 12 13 14 15 16 17 18। এরপর ইলেকট্রন 4s-এ প্রবেশ করবে এবং সর্বশেষ ইলেকট্রন 3d-তে প্রবেশ করবে। আর ইলেকট্রন কেন 4s আগে প্রবেশ করবে, কেন 3d-তে পরে প্রবেশ করবে, সেটার ব্যাখ্যা আমরা আগেও পড়ছি। যদি ভুলে যাই তারপরে আবারও আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আউটবাউন্ড নীতি থেকে আমরা জানি, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। এবং সেই যে নীতি, সে একটি সূত্র এখানে আমরা জানি, সেটা হচ্ছে N+L নীতি। তাহলে 4s-এর ক্ষেত্রে আমরা যদি দেখি, 4s-এর ক্ষেত্রে এর মান হচ্ছে 4 আর s-এর মান হচ্ছে 0। এখন s-এর মান আমরা কয়েকটা জানি, 0 হতে পারে, p এর মান হচ্ছে 1, d এর মান 2 এবং f এর মান 3। তাহলে 4 আর s-এর মান 0, 4 + 0 = 4। আর 3d-র ক্ষেত্রে 3 + d এর মান হচ্ছে 2 = 5। এখানে সবচেয়ে কম বা নিম্ন শক্তি স্তর হচ্ছে 4, এরপরে উচ্চ শক্তি স্তর হচ্ছে 3d। সো প্রথমে ইলেকট্রন 4s-এ প্রবেশ করবে, এরপর 3d-তে প্রবেশ করবে। আশা করি স্ক্যান্ডিয়াম এটা বুঝছে। আর জিঙ্কের ক্ষেত্রে 30 মিলে দেওয়া হবে, তাহলে এখানে 4s পর্যন্ত 20, আর 3d-তে সর্বোচ্চ 10টি গ্রহণ করতে পারে, তাহলে 3d 10, তাহলে সম্পূর্ণ হচ্ছে 30। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটাল প্রবেশ করছে, সুতরাং স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক তারা অবশ্যই ডি ব্লক মৌল। এবার আসি দ্বিতীয় যে শর্ত, সেটা হচ্ছে স্থিতিশীল আয়ন। এখন স্ক্যান্ডিয়ামের যে স্থিতিশীল আয়ন, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। জিঙ্কের যে স্থিতিশীল আয়ন, সেটা হচ্ছে জিঙ্ক 2+। আমাদের শর্ত বলা হয়েছে, স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ হতে হবে, অর্থাৎ D1 থেকে D9 পর্যন্ত। তাকে অবশ্যই D0 হওয়া যাবে না, তাকে D10 হওয়া যাবে না, তাকে D1 থেকে D9-এর মধ্যে কিছু একটা হতে হবে। এখন আমরা যদি স্ক্যান্ডিয়াম এর যে স্থিতিশীল আয়ন, সেটার ইলেকট্রন বিন্যাস দেখি, এখানে 3+ মানে এটা এখানে 21 থেকে 3 কমে যাবে 18, এটি জানেন আপনারা। 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। তাহলে অবশ্যই আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা দেখব যে 18 মিলানোর জন্য আমরা যদি দেখি, তাহলে এখানে হবে 4s 0 আর এখানে হবে 3d 0। কারণ 3p6 পর্যন্ত কিন্তু 18 হয়ে গেছে। দেখেন 6 6 2 হচ্ছে আপনার 8, 8 আর 6 হচ্ছে 9 10 11 12 13 14, 14 আর 2 16, 16 আর 2 18। আমার 18 মিলে গেছে। আমার 3d লাগবে না, 3d ইলেকট্রন প্রবেশ করবে না। 4s তো এমনি 0, 4s-এ প্রবেশ করবে না, 3d-তে প্রবেশ করবে না। আমরা যদি দেখি যে এখানে স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল, কিন্তু এর যে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে D0, যেটা কিন্তু আংশিক পূর্ণ নয়। সুতরাং স্ক্যান্ডিয়াম যদিও ডি ব্লক মৌল, কিন্তু এটা কি না, এটা হচ্ছে
অবস্থান্তর মৌল নয়। একইভাবে জিঙ্ক যখন 30 ছিল তখন কিন্তু ইলেকট্রন বিন্যাস ছিল এরকম, 3d10 ছিল। আবার যখন জিঙ্ক 2+ করব তখন যে ইলেকট্রন বিন্যাস, তখন 4s যেখানে সেটা হবে 0, আর 3d যেটা সেটা হবে 10। 4s ইলেকট্রন যেটা সেটা হচ্ছে 0, এবং 3d যেখানে আছে সেখানে ইলেকট্রন হবে 10। এখন কেন 4s 0 10? এটা হচ্ছে স্থিতিশীলতা বেশি হওয়ার জন্য এখানে 3d10 হয়েছে, সেটা আপনারা জানেন আশা করি। এখন জিঙ্কের যে ইলেকট্রন বিন্যাস, জিঙ্ক 2+ যে আয়নটা, সেটা যদি আমরা দেখি যে এটা 3d10 হয়ে গেছে, এটা কিন্তু আংশিকভাবে পূর্ণ নয়, এটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক তারা উভয়ই হচ্ছে ডি ব্লক মৌল। তো এদের যে স্থিতিশীল আয়নগুলো, এগুলো কিন্তু আংশিকভাবে পূর্ণ নয়। অবস্থান্তর মৌল হওয়ার যে শর্ত, সে শর্ত কিন্তু তারা পালন করেনি। সুতরাং আমরা বলতেই পারি যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডি ব্লক মৌল হলেও এরা কিন্তু অবস্থান্তর মৌল নয়। এবং এটা থেকে আমরা এটাও বলতে পারি যে সকল অবস্থান্তর মৌলই হচ্ছে ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। তো এইটাই হচ্ছে সেটা। যেমন দুইটি উদাহরণ দিলাম, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, তারা ডি ব্লক মৌল, কিন্তু তারা কি অবস্থান্তর মৌল নয়। তাহলে অবস্থান্তর মৌল হওয়ার এই দুইটি শর্ত আপনারা আশা করি বুঝতে পারছেন। এই শর্তগুলো আপনার নিজের মতো লিখবেন। এই ছিল আজকের ভিডিওটি আর কি। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন, আর কেউ না বুঝলে কমেন্টে জানাবেন। আর একটা বিষয় হচ্ছে, এই আপনারা যারা ভিডিওগুলো দেখেন, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, উৎসাহ দিবেন। ভিডিওটি কেমন হলো সেটি বলবেন, তাহলে আর কি ভিডিও বানাতে ভালো লাগে আর কি। তো সবাই ভালো থাকবেন, আর সবার পরীক্ষা ভালো হোক সে আশাবাদ ব্যক্ত করেই আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।